কৃষ্ণনগর সদর হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসার গাফিলতির অভিযোগ কোতোয়ালি থানায়। উত্তেজনা সৃষ্টি হয়েছে হাসপাতাল চত্বরে। পরিবারের লোকের দাবি, শিশুটির যখন অবস্থা প্রচণ্ড খারাপ হয় তখন তারা হাসপাতাল কর্তব্যরত চিকিৎসকদের বলে যে কলকাতাতে চিকিৎসার জন্য নিয়ে যান, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়তে নারাজ। তারপরে আজ যখন পরিবারের লোকজন শিশুটিকে দেখতে যায় তখন চিকিৎসার অভাবে তাকে শ্বাসকষ্ট হচ্ছে বলে দেখা যায়। এই শোনার পরে মৃত শিশুটির বাবা যখন দেখতে যায় তখন গিয়ে দেখেন বাচ্চা আগেই মারা গেছে। এরপরই কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে উপস্থিত হয় কোতোয়ালি থানার পুলিশ। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী পরিবারের লোকজন কোতোয়ালি থানায় গিয়ে লিখিত অভিযোগ জানায়। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। অভিযোগটা এটাই, বাচ্চাটা মঙ্গলবার রাত 12টার পরে আমি এখানে অ্যাডমিশন করাই। নর্মালভাবে বাচ্চা দেয়, তার মধ্যেও কিছু নার্স অপ্রিয় ভাষাও বলেছে, সেগুলো সহ্য করে রয়েছে। বাচ্চাটাকে তখন আইসিইউর মধ্যে আমাদের বাড়ির লোক নিয়ে যায়। আইসিইউর মধ্যে যখন বাচ্চাটাকে ওনাদের কাচের ঘরে রাখে, আমরা জানি সব রকম ব্যবস্থায় হয়তো আছে, বাচ্চা হয়তো সুস্থ। বাচ্চাটাকে দেখার জন্য গেছে, আমাকে দেখার পারমিশনও দিয়েছে, আমাকে দেখিয়েছে। কিন্তু ডাক্তারবাবুকে আমি বলেছি বাচ্চার পরিস্থিতিটা কি, বলছে ভালো না। তখন আমি বললাম যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে বাচ্চাটা কি করলে ভালো থাকবে, আপনাদের সুচিকিৎসাটাকে সেখানটায় সেভাবে করুন। বলছে আমাদের মতো আমাদের দেখতে দিন, তাতে কোনো অসুবিধা নেই। সকাল 9টার সময় টেলিফোন করেছে, বাচ্চার পরিস্থিতি খুবই খারাপ। আমি বললাম যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে আমাকে একটু ট্রিটমেন্ট করতে দিন, আমাকে নিয়ে যেতে দিন বাচ্চাটাকে। বললো ডাক্তারবাবু আসলে পরে 12টার সময় আপনার বাচ্চাকে রেফার করে দেওয়া হবে। ওনারা বারবার বলছে যে রেফার করে দেবো, বাচ্চার কন্ডিশন ভালো না। তাহলে বাচ্চার কন্ডিশন ভালো না, বাচ্চার কন্ডিশন যখন ভালো না, তাহলে রেফারটা আপনারা, বাচ্চাটা থাকা অসুস্থ একটু যখন আছে তার ভেতরে, তখন আমাকে একটু দিন যে আমি একটু চিকিৎসা করি। এনারা বলছে যদি বাচ্চা যদি ট্রান্সফার করে নিয়ে যাও, তারপরে যদি কোনো মায়ের অসুবিধা হয়, বাচ্চার অসুবিধা হয়, সেকেন্ড টাইমে এখানে আমরা অ্যাডমিশন নেব না, আমাকে এই ধরনের বলেছে। তখন আমার মনের মধ্যে হলো বাচ্চাটাকে নিয়ে যাবো কোথায়? বর্তমানে তো কলকাতার পরিস্থিতিটা এত ভয়াবহ, মনে মনে ভাবছি, কাউকে প্রকাশ করতে পারছি না। তবুও গিয়ে ডাক্তারবাবুকে বললাম আমার বাচ্চাটাকে আপনি দিন, ট্রান্সফার করে দিন, আমি একটু দেখি। আমি নিজে একা এনাদের না জানিয়ে কি নার্সিংহোমে গিয়ে কথা বলে, হীরামণি নার্সিংহোমে ভেন্টিলেশন আছে আপনাদের? ওনারা বললো হ্যাঁ ভেন্টিলেশন আছে, বাচ্চাকে সুরক্ষাতে করা যাবে, আপনি একটু চেষ্টা করুন। আমি তৎক্ষণাৎ এখানে এসে বললাম আমার বাচ্চাকে রেফার করুন। উনি বলছে 5টার সময় রেফার করব। রেফারে যখন গেল তখন আমাকে বলছে যে আপনার বাচ্চাকে রেফার দিচ্ছি। স্বাভাবিকভাবে ম্যাডাম রেফারের পেপার রেডি করেছে, তখন নাকি বাচ্চা সুস্থ ছিল। তাহলে আমি যখন বাচ্চাকে রেফার করে অক্সিজেন নিয়ে এসে গাড়ি অ্যাম্বুলেন্স এমার্জেন্সি গেটের সামনে দাঁড় করিয়ে বাচ্চাকে নিতে যাই, তখন বাচ্চা ডেড বলে আমাকে বলছে বাচ্চার অল্প অল্প হার্টবিট হচ্ছে। আমি বললাম বাচ্চার মা, আপনারা তখনও বললেন যে বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মাকে বলে দিলেন। বাচ্চার মা, আমি যেহেতু ওইখানে ফিমেলদের অ্যালাউ, মেলদের কোনো কিছুই করছেন না, তাহলে আমি এখানে কি করবো? আমি বললাম যে ভালো থাকুক না থাকুক বাচ্চাটাকে ছেড়ে দিন। আপনারা তদ্রূপ বাচ্চাটাকে না ছেড়ে দিয়ে, বাচ্চাটাকে যখন আমি আনতে যাই 6টা 30-এ, তখন বাচ্চাটাকে কি দিলেন লেখা আছে, আমি তখন দেখছি লেটারের মধ্যে বাচ্চাটার ভেন্টিলেশন মাস্ট। যখন হসপিটালে ভেন্টিলেশনটা নেই, তাহলে আমাকে 24 ঘন্টা আগে আমাকে কেন আপনারা এই ইনফরমেশনটা করলেন যে বাচ্চা সিরিয়াস হতে পারে, ভেন্টিলেশনের প্রয়োজন আছে? তাহলে আমি সেই মতো আরও আগে দ্রুত ব্যবস্থা করতাম, তাহলে আপনারা সেটাও ধরে রাখলেন। আমি যখন সকাল 9:30 আসলাম, দুবার গিয়ে আমি আপনাদের রিকোয়েস্ট করলাম, আমাকে যাওয়ার মতো সুযোগও করে দিলেন আপনারা, কিন্তু কি বললেন 12টার সময় আসলে ডাক্তারবাবু আসলে, তাহলে একটা এমার্জেন্সি চাইল্ড রুমের মধ্যে
একটা ডাক্তার স্ট্যান্ড বাই থাকে না একটা সিরিয়াস বাচ্চাকে দেখার জন্য? তাহলে তারা নার্সরাই বা কোথায় থাকে আর উনিই বা কোথায় ছিল? আমার বাচ্চাটার উপর পিঁপড়ে, যখন যাকে আমি বাড়ির লোককে রেখেছি, নলের পাইপ দিয়ে পিঁপড়ে এসে ওই কাচের ঘরের মধ্যে বাচ্চাটাকে খাচ্ছে। আমার ওয়াইফ বললো যে পাইপ দিয়ে এসে বাচ্চাটাকে পিঁপড়েতে খাচ্ছে। আমি বললাম আইসিইউর মধ্যে কেন পিঁপড়ে থাকবে? ও তো কানে ঢুকে যাবে। গিয়ে বলো। বলছে একবার গিয়েছি আর যাব না, বারবার গেলে বিরক্ত বোধ করবে। আমি বললাম বিরক্ত হোক না, যদি ওর কানে ঢুকে যায় তাহলে আরো বড় সমস্যা হবে, তুমি যাও না। কোনো কথা না শুনে তোলো যে বাচ্চা ভালো আছে আপনি যান। তখন আমাকে বলছে যে না আপনার বাচ্চা আপনি রেফার করুন। আমি রেফারের জন্য এসে সকাল 9:30 থেকে 12টা তোমার খিদের যন্ত্রণা থাকতে পারিনি। আমি তখন বাড়িতে গিয়ে দুটো খেতে গেছি, এসে 7 চলে এসেছি। এসে আমি রেফার চাইছি, বাচ্চাটাকে আমাকে তখন বলছে তার হার্ট বিট অল্প অল্প হৃদস্পন্দন হচ্ছে। যদি হৃদস্পন্দনই হয়, অল্পই হয়, তাহলে পাইপ ঢুকিয়ে আপনারা কেন ওয়াশ করার মতো বাচ্চাটাকে নিয়ে আসছেন? আমি সেটা সম্পূর্ণ কাচের জানলা দিয়ে দেখেছি। বাচ্চাটাকে পাম্পিং করছেন কেন? এত সময় ঘরের মধ্যে আইসিইউর মধ্যে কেউ ছিল না, কোনো নার্স ছিল না, কোনো ইমার্জেন্সি ডাক্তার ছিল না, সেই সেবাটা কেন আমার বাচ্চাটা পেল না? বাচ্চাগুলি প্রত্যেকটা মা 4 বাচ্চাকে আগে ডেড বডি করে মায়ের কুলে করে নিয়ে যাচ্ছে, আমি সেগুলো চোখের সামনে দেখছি। অথচ আমি সেটা দেখে আমি অনুভূত করতে পারি যে আমার বাচ্চাটাও হয়তো এরকম হচ্ছে, কিন্তু ওরা কেন আমার বাচ্চাটাকে দিচ্ছে না? প্রত্যেকটা মা রিকোয়েস্ট করছে যে আমাদের একটু বাচ্চাটাকে দেখতে দিন, গার্জিয়ান রিকোয়েস্ট করছে আমাদের দেখতে দিন, কিন্তু ওনাদের টাইম মেনটেন করছে। তাহলে ইমার্জেন্সি রুমে বাচ্চাটাকে পিঁপড়ে খাচ্ছে, সেটা মেনটেন করছে কে? সেটা মেনটেন করছে কে? এটা কি আমাদের এটা কি ডাক্তারদের সেবা থেকে, এটা কি আমাদের পরিষেবা, এটা কি আমাদের প্রাপ্য? আমরা কি ভাবতে পারি? আমরা অভিযোগের জন্য এখন দরখাস্ত অ্যাপ্লাই করব। জানি না আমার বাচ্চা তো আমি যখন এমার্জেন্সি রুম থেকে বাচ্চাটাকে নিয়ে আসছি, পেপারটা আমি দেইনি, ট্রান্সফার লেটারটা আমি দেইনি বলে বলছে আপনার বাচ্চার ডেথ সার্টিফিকেট কিন্তু পাবেন না। কি ধরনের একটা নার্সের তার ব্যবহার, ডাক্তারদের কি ধরনের ব্যবহার! আমি এখানে ডেথ সার্টিফিকেট নিতে এসছি না, বর্ন সার্টিফিকেট নিতে এসছি। আমি এটাই তার কাছে চাইছি। সার্টিফিকেট দিতে অস্বীকার করছে কারণ আমি পাবো না। আমি তার লেটারটা আমি তার হাতে দেইনি। আমার ট্রান্সফার লেটারটা আমি যখন দেখেছি 6:30 ট্রান্সফার হয়ে যাচ্ছে, ওইখানটায় লেখা আছে মাস ভেন্টিলেশন। দীপান্বিতা বিশ্বাস, লেডি ডক্টর। ওনার সঙ্গে আমি কথা বলেছি। ওনার সঙ্গে আমি দুপুর সকাল থেকে একদম বিকাল 5:30 পর্যন্ত কথা বলেছি। মানে তার আন্ডারে ভর্তি ছিলেন আপনি? দীপান্বিতা, তার আন্ডারে বাচ্চাটা ভর্তি ছিল। আচ্ছা আচ্ছা, দীপান্বিতা বিশ্বাস। আর আপনাকে যিনি দেখেছেন তার নাম কি? আমাকে তো একজন সিস্টার হচ্ছে গিয়ে ডেলিভারি করেছে, নর্মাল ডেলিভারি সিস্টার করেছে। এটা ডাক্তার যে কে তার নাম আমি জানি না। আমি এখানে সোমবার রাতে আমার ডেলিভারি হয়, রাত 1টা কি 1:30 এরকম হবে, হয়তো 2টো, টাইমটা সঠিক মনে নেই। তো সেখানে ডেলিভারি হয়, ডেলিভারির পর বলে যে বাচ্চাটি শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওরা কাচের ঘরে দেয় বাচ্চাটাকে, আর আমি 3 নম্বর ব্লিডিংয়ে থাকি, আর বাচ্চা কাচের ঘরে থাকে। তারপর ওরা বাচ্চার ওখানে অন্য বাড়ির লোক আসা যাওয়া করছিল, করছিল। আমার যখন 3 দিন হলো, তখন আমি বললাম যে আমি বাচ্চার কাছে চলে যাব, আমি সুস্থ আছি, আমাকে ছেড়ে দিন। বলছে না, 3 দিন পার হবে তারপর তোমাকে দেওয়া হবে, তার আগে দেওয়া হবে না। আজকে 3 দিন পার, আজকে 4 দিনে পড়েছে। আজকে আমি 10:30টার সময় এসেছি, এসে বাচ্চার কাছে গেলাম, গিয়ে দেখছি বাচ্চা হচ্ছে গিয়ে নড়ছেও না, খাচ্ছেও না, চুপচাপ পড়ে রয়েছে। তখন আমি সিস্টারকে বললাম আমার বাচ্চার কি হয়েছে বলেন তো। বলছে যে বাচ্চাটি হচ্ছে গিয়ে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর হচ্ছে ও আজকে আর খাবে না, শ্বাস নিতে যখন কষ্ট হচ্ছে তখন আজকে আর খাবে না, তুমি ওকে খাবার দাবার দেবে না, মুছিয়ে টুছিয়ে চলে যাও, এই কথা বললো। তো আমি ওখান থেকে বেরিয়ে এসে, তখন ভিতরে শুধু সিস্টাররাই ছিল, কোনো ডক্টর ছিল না। আমি ওখান থেকে বেরিয়ে এসে আসলাম, তারপর একজন ডক্টর ঢুকেছে। সেই ডক্টর কান্নাকাটি করছিলাম, গার্জিয়ানদের জানাচ্ছিলাম। তারপর ডক্টর ঢুকলো, সেই ডক্টরকে আবার বললাম। ডক্টর বলছে যে কে সুচিত্রা গোলদার আর কে সুচিত্রা মণ্ডল সেসব তো আমি ধরে বসে নেই, সকাল 9টার সময় একবার বলা হয়েছিল, তো তখন তো গার্জিয়ান ছিল না, এখন আবার গিয়ে 5টার সময় হবে। এবার ওরা যে 9টার সময় বলেছে, আমার বাড়ি তো একটু দূরে হতে পারে, 9টার সময় বললেই তো আমি 9টার সময় আসতে পারবো না, আমাকে একটু লেট হতে হবে। কিন্তু একটু লেট হয়েছে বলে সেই লেটের সময় ওরা কথা বলবে না, ওরা 5টার সময় কথা বলবে।
আমি আবার গিয়ে ওদের কাছে, আমার বাড়ির যে লোকজন ছিল তারা গিয়ে আবার রিকোয়েস্ট করেছে যে আপনারা গিয়ে একটু বাচ্চাটাকে দেখুন, বাচ্চাটার কি অবস্থা। তখন এসে বলছে যে হ্যাঁ একটু খারাপ আছে বাচ্চাটাকে, তো হচ্ছে গিয়ে আমরা এ ব্যাপারে আবার 5টার সময় কথা বলবো। তাই আমি বললাম তাহলে বাচ্চাটাকে রেফার করুন। ওরা বাচ্চাটাকে রেফার করছে না, বলছে 5টার সময় কথা বলবো তারপরে রেফার হবে। কিন্তু ওরা একবারের জন্য আমাকে ওই মুহূর্তে বলছে না, তখন বেলা ধরেন 12টা বাজে কি 10:30, তখন একবারের জন্য বলছে না যে আপনার বাচ্চা এই যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এখানে কিন্তু ভেন্টিলেশন নেই। এই কথাটা আমাকে ওরা জানায়নি, আর আমি জানিও না যে এখানে ভেন্টিলেশন নেই। হ্যাঁ আমি বলছি চিকিৎসার গাফিলতি হয়েছে, কারণ আমাকে যদি ওরা 10:30টার সময় আমি যখন ঢুকেছি বা 12টার সময়, তখন যদি ওরা আমাকে বলতো যে এখানে কিন্তু ভেন্টিলেশন নেই, আপনার বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, যে কোনো মুহূর্তে ভেন্টিলেশন লাগাতে হতে পারে, আমি তখনই আমি বাচ্চাটাকে রেফার করে এখান থেকে নিয়ে চলে যেতাম। ওনারা ডাক্তার, ওনারা তো জানবে যে ওদের কাছে কি আছে কি নেই, আমাকে তো জানাতে হবে সেটা, আমি তো জানি না হসপিটালে কি আছে কি নেই। ওনারা সেই কথাটা বলেনি। তারপর 5:30টার সময় আমি যখন নাকি আবার আসলাম ডাক্তার দেখাতে, 5:30টার সময় এসে আমি আবার বলছি ম্যাম বাচ্চাটার কি অবস্থা বলুন, বলছে বাচ্চার অবস্থা খুব খারাপ। তা আমি বলছি রেফার করলে আমাদের যদি কখনো সময় হয় আমরা রেফার করে দিতে পারি, ওদের যখন মনে হবে রেফার করা যায় তখন ওরা রেফার করবে, মানে সময়টা শেষ করে রেফার করবে। তারপর আমি বলছি ঠিক আছে আমি আমার দায়িত্ব মতো রেফার করে নিচ্ছি। তখনও বলছে না ওরা নিজেদের রেফার করবে। আমি বলছি আমি তো মা, আমি বলছি আপনি বাচ্চাটাকে রেফার করে দিন, আমি এখান থেকে বাচ্চা নিয়ে চলে যাবো, যখন ভেন্টিলেশন নেই তখন আমি রাখবো না। তখন বলছি ঠিক আছে রেফার করছি, তুমি গিয়ে বাইরে বসো, আমার এখানে ওই আইসিইউ রুমের মধ্যে যতগুলো বাচ্চা আছে এত বড় লম্বা ফাইল, ওই ফাইল উনি দেখবে, চেক করবে, তারপর হচ্ছে কি আমার বাচ্চার কাগজ ছাড়বে। আর আমি গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, না হলে 2.5 ঘন্টা হসপিটালের সামনে দাঁড়িয়ে রয়েছি যে আমি বাচ্চা এখান থেকে নিয়ে অন্য জায়গায় চলে যাব। উনি ওই কাগজ দেখলো, তারপর উনি গেল। তাহলে আমার বাচ্চাটা তো ইমার্জেন্সি, আমার বাচ্চাটাকে তো ওনার ছেড়ে দেওয়া দরকার ছিল আগে। উনি যদি বাচ্চাটাকে ছেড়ে দিত, ওদেরকে যদি বলতো যে আপনারা বসুন এই বাচ্চাটা ইমার্জেন্সি, এটাকে ছেড়ে দিন, ওরা সেটা করলো না। ওখান থেকে বাচ্চা ওদেরকে দেখে তারপরে আমার বাচ্চার কাগজ নিয়ে গেলো। তখনও বলছে তোমাকে আবার যেতে হবে ওখানে, মাকে হচ্ছে কি ছুটি করাতে হবে, না হলে বাচ্চা ছাড়া যাবে না। তারপরে আমি ওখানে গেলাম, আমাকে ছুটি করালো, আমাকে ছুটি করে নিয়ে বেরিয়ে চলে এসছি। আমি বেরিয়ে চলে আসছি, তখন হচ্ছে গিয়ে তখন ওরা ছাড়েনি। আর আমি যখন সকালবেলা গিয়েছি বাচ্চাটাকে দেখতে, তখন গিয়ে দিয়ে বাচ্চার গায়ে পিঁপড়ে উঠে আছে। আমি বলছি বাচ্চার গায়ে পিঁপড়ে কেন, বলছে এবার ওই ওখানে যে মানে যারা যারা ছিল তাদেরকে তো আমি তো নাম বলতে পারবো না, ওই কাচের ভিতরে তো অনেক পিঁপড়েটা নল দিয়ে ওর মাথায় আসছিল, ঘাড়ে ছিল, পায়ে ছিল। সেই পিঁপড়েগুলো আমি বেশি হয়নি, 1-2 করে ছিল। প্রথমে মাথায় ছিল, আমি সিস্টারকে বললাম এই দেখেন মাথার মধ্যে পিঁপড়ে। তারপর আবার হচ্ছে গিয়ে হাতে একটা পেলাম, আবার পায়ে একটা পেলাম। এই ঘটনাটা 2বার ঘটেছে পিঁপড়ে। তারপর আমি গিয়ে এগুলো মুছালাম, মুছে তারপর চলে আসলাম। আর আমার কথা চলে যাচ্ছে, আমার তো প্রশ্ন সেটা, আমি যদি মা হয়ে গিয়ে ওখানে মোছাই বা আমার বাড়ির লোক গিয়ে মোছায়, তাহলে ওই সিস্টারটা কি করবে? সিস্টারদের তো দেখার দায়িত্ব, সেটা দেখছে না। আর এখানে যে ভেন্টিলেশন নেই সেই কথা তো আমাকে সময় থাকতে বলবে, যেখানে ভেন্টিলেশন নেই আপনি হচ্ছে গিয়ে বাচ্চা হচ্ছে গিয়ে আপনার যখন দরকার হয় ভেন্টিলেশন দিয়ে, আমাদের এখানে কিন্তু ভেন্টিলেশন নেই, আমরা কিন্তু সেই ব্যবস্থা দিতে পারবো না। তাহলে আমার যদি সুবিধা হয় আমি এখানে রাখবো, না হলে আমি নিয়ে চলে যাবো। হ্যাঁ আমি অভিযোগ করছি, ভেন্টিলেশন নেই সেই কথাটা আমাকে কেন ওরা আগে বললো না, সকালে কেন বললো না? আর যখন বলেছে সেটা সময় শেষ করে বলেছে, শেষ করে বলেও ওরা 2.5 ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে। ট্রান্সফারটা করেছে 5:30টার সময় ডাক্তার দেখার পরে, 6:30 না না তখন ছিল না। উনি আমি যখন 5:30টার সময় গিয়েছি ডাক্তারের কাছে, 5:30টার আগে আমি হচ্ছে গিয়ে বাচ্চাটাকে দেখে এসেছি। 4টার সময় ঢুকেছি, 4:30টায় বেরিয়েছি, তখন বাচ্চাটা জীবিত আছে। তারপর 5:30টার সময় আমি ডাক্তারের কাছে গেছি, তখন গিয়ে ডাক্তারকে আমি নিজে দায়িত্ব করে রেফার করালাম। ডাক্তার বললো ঠিক আছে রেফার আমি করে দিচ্ছি, কিন্তু আপনাকে বসতে হবে। আমি বসে রয়েছি, উনি তখনও ওই টাইমটা না হলেও 25 জন হবে, এত লম্বা ফাইল, ওই ফাইলটা উনি কমপ্লিট করেছে। তারপরে এসেছে আমার বাচ্চার কাগজ নিয়ে রেফারের কাগজটা লিখতে। কিন্তু তখন যে বাচ্চা বেঁচে আছে না মরে আছে সেটা ওনারাও জানে না, আমিও জানি না। আমি তো 4:30টায় ঢুকেছি ভিতরে। তারপরে কাগজটা লিখে আমাকে বলছে এবার কাগজ নিয়ে আপনি হচ্ছে কি ওইখানে চলে দেন, আপনার ছুটি হবে, তারপরে বাচ্চা ছাড়া হবে। তারপরে কি আবার আর ওদেরকে বলছে আমাকে ছেড়ে দিন, বলছে আপনারা বসুন। তাহলে যে ইমার্জেন্সি রুগী তাকে তো আগে ছাড়বে, সেটা ছাড়ছে না। কটা নাগাদ মারা গেছে কিছু বলেছে? মারা গেছে বলতে মারা যাওয়ার সময় উনি ছিল, আমি তো ছিলাম না। এবার ওরা যখন আনতে গেছে, মারা যাওয়ার সময় আমাকে পাঠিয়েছিল, এবার বললো বাড়ির লোক আসে একটা টাওয়াল নিয়ে। হচ্ছে গিয়ে বাচ্চাকে যখন হচ্ছে গিয়ে আনতে মানে রেফার করেছে, তখন যখন আমরা আনতে গেলাম তখন বললো একটা টাওয়াল নিয়ে যেতে হবে অন্য গেট দিয়ে। সেই গেটে গেল, টাওয়ালটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বললো যে আসো বাচ্চা যখন নিতে গেলাম তখন হচ্ছে গিয়ে বাচ্চার নাকে একটা পাইপ দিয়ে, মুখে একটা পাইপ দিয়ে সেটাকে পাম্প করছিল। পাম্প করে বলছে আপনি বাচ্চা কোথায় নিয়ে যাবেন? হীরামণিতে নিয়ে যাবেন, এই দেখুন বাচ্চা ঠিক আছে।
এই কথা বলছে, কিন্তু বাচ্চাটা তখন মরে গেছে। তখন আমি বলছি কি বলছেন আপনি, বাচ্চাটা কি বেঁচে আছে, ওর কি হার্টবিট চলছে, বাচ্চাটা তো মরে গেছে। তাহলে এটা তো মিথ্যে কথা বলেছে। উনি বাচ্চাটা কখন মারা গেছে ওরা নিজেও জানে না, অথচ ওরা কাগজে বসিয়ে দিয়েছে 6:30। ডাক্তারকে প্রশ্ন করেছে যে চিকিৎসার গাফিলতি নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।